হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য 35টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের সেট। এই সেটটি হবে তোমাদের উদ্ভিদের শ্বসন বা রেসপিরেশন ইন প্ল্যান্ট এই টপিকের ওপরে। খুব গুরুত্বপূর্ণ 35টি কোশ্চেন আছে, তো তোমরা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দেবে, আর আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখবে। বেল আইকন দাবালে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন যখনই আপলোড করা হবে তখনই তোমাদের কাছে কিন্তু চলে যাবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে, আর কোশ্চেনগুলো সলভ করার সময় তোমরা পিক করবে তোমাদের অ্যান্সারটা, আর কতগুলো ঠিক হচ্ছে 35টি কোশ্চেনের মধ্যে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে তোমরা এই কোশ্চেনগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, অথবা পরবর্তীতে তোমাদের কী বিষয়ে ক্লাস চাই বা কোনো প্রবলেম থাকলে পড়াশোনা বিষয়ে তোমরা বলবে, সেটা টিচার্সরা সলভ করে দেওয়ার চেষ্টা করবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমাদের এখানে যা দেওয়া আছে সেটা হলো শ্বসন এক প্রকার। শ্বসন এক প্রকার কী প্রক্রিয়া, সেটা তোমাদের এখানে কোশ্চেন দিয়েছে। তো বলা আছে শ্বসন এক প্রকার উপচিতি বিভাগ ক্রিয়া, অপচিতি বিভাগ ক্রিয়া, ভৌত প্রক্রিয়া, আর বলেছে যান্ত্রিক প্রক্রিয়া। তো শ্বসন এক প্রকার, এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপচিতি বিপাক প্রক্রিয়া। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু অ্যান্সারগুলো পিক করতে থাকবে, আর আমি বলবো যে প্রত্যেকটি কোশ্চেনই গুরুত্বপূর্ণ, তোমরা নোট ডাউন করে রাখতে পারো খাতার মধ্যে, তাহলে তোমাদেরই পরীক্ষার প্রাক মুহূর্তের সময়ে একবার চোখ বুলিয়ে নিতে সুবিধা হবে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে বলা আছে উচ্চ শক্তি সম্পন্ন উৎপাদন প্রক্রিয়াটি হলো এমন একটি প্রক্রিয়া যেটার মধ্যে উচ্চ শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা কোনটি? অপশন দেওয়া আছে সালোক সংশ্লেষ, পুষ্টি, শ্বসন, রেচন। তো এখানকার মধ্যে শ্বসন হলো সেই প্রক্রিয়া যেটার মধ্যে কী হয়, উচ্চ শক্তি সম্পন্ন হয়। ঠিক আছে, তো তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। তো পরের প্রশ্ন দেওয়া আছে শ্বসনে উৎপন্ন মূল শক্তির উৎস কী? শ্বসনে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেই শক্তির মূল উৎস কী, কোথার থেকে তৈরি হচ্ছে? অপশন দেওয়া আছে ফ্যাট, প্রোটিন, গ্লুকোজ আর লিপিড। তো শ্বসন প্রক্রিয়ার শেষে কী উৎপন্ন হচ্ছে? শক্তি উৎপন্ন হচ্ছে। সেই শক্তি উৎপন্নটা কোন জিনিসটার থেকে হচ্ছে, কী থেকে হচ্ছে? তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ থেকে শেষে গিয়ে কী উৎপন্ন হচ্ছে? শক্তি উৎপন্ন হচ্ছে। কী প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। দেখো এখানে এই স্লাইডে বলে দেওয়া আছে প্রথমে কী থাকে, গ্লুকোজ থাকে, তারপর সেই গ্লুকোজটা অক্সিজেনের সাথে মানে O2 এর সাথে মিশে যায়। মেশার পরে সেখান থেকে কী হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয় আর ওয়াটার তৈরি হয়। ঠিক আছে, নেক্সট যেটা কোশ্চেন আছে বলা আছে শ্বসন প্রক্রিয়াটি কোথায় ঘটে? অপশন দেওয়া আছে প্রোক্যারিওটিক কোষে, ইউক্যারিওটিক কোষে, প্রাণী কোষে আর সকল সজীব কোষে। তো এই যে শ্বসন প্রক্রিয়াটি আছে এটা কিন্তু সকল সজীব কোষে হয়ে থাকে, সকল সজীব কোষেই শ্বসন প্রক্রিয়াটি ঘটে। নেক্সট কোশ্চেনে শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুটি হলো, শ্বসন প্রক্রিয়ায় যে কোষীয় অঙ্গাণুটি অংশগ্রহণ করে তার নাম কি? অপশন দেওয়া আছে লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম আর মাইটোকন্ড্রিয়া। দেখো শ্বসন প্রক্রিয়া খুব বেশি পরিমাণ কি উৎপন্ন হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে। আর আমরা কি জানি যে সবথেকে বেশি শক্তি যে উৎপন্ন হয় সেটা কোথায় উৎপন্ন হয়? মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়। তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? শক্তিঘর বলা হয়। তো তোমাদের রাইট অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশন নাম্বার ডি। মাইটোকন্ড্রিয়া এই কোষীয় অঙ্গাণুটি কী করে? শ্বসন প্রক্রিয়া অংশগ্রহণ করে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে বলেছে দেখো স্লাইডে দিয়ে দেওয়া আছে, এটা মাইটোকন্ড্রিয়ার একটা ছবি দিয়ে দেওয়া আছে। এখানে বলেছে প্রথমে দেখো মাইটোকন্ড্রিয়ার একদম বাইরের যে লেয়ারটা, ঠিক আছে, এই সবুজ কালার যে লেয়ারটা দেখতে পাচ্ছ এই লেয়ারটা হলো গিয়ে এটা হলো আউটার মেমব্রেন। ভেতরের এই কমলা কালারের মেমব্রেন বা পর্দাটা দেখতে পাচ্ছ সেটা কি? সেটা হলো ইনার মেমব্রেন। ঠিক আছে, আর তার মাঝখানের যে গ্যাপটা, ঠিক আছে, তার মাঝখানের গ্যাপটাকে বলা হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। ঠিক আছে, দেখো এখানকার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো গিয়ে এই যে ক্রিস্টি, এই যে ইনার মেমব্রেন ভাঁজ হয়ে যে আকার তৈরি করছে এটাকে কিন্তু ভাঁজগুলোকে কী বলা হচ্ছে? ক্রিস্টি বলা হচ্ছে। এই ক্রিস্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কোশ্চেন আসে যে ক্রিস্টি কোন কোষীয় অঙ্গাণুতে দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তোমাদের যদি পড়ার সময় যে কোনো প্রবলেম থাকে, কোশ্চেন থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে সেখানেও তোমরা আমাদের জানাতে পারো। নেক্সট কোশ্চেন বলেছে কোষের শক্তিঘর বলা হয়, কোষের শক্তিঘর কাকে বলা হয়? এইমাত্র বলে দিলাম যে কোষের শক্তিঘর কাকে বলা হচ্ছে। অপশন দেওয়া আছে গলগি বস্তুকে, মাইটোকন্ড্রিয়াকে, অক্সিজোমকে আর প্লাস্টিডকে। তো
তো কোষের শক্তিঘর এটা তোমরা সকলেই জানো, এটা বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে প্রোক্যারিওটিক কোষে শ্বসন সম্পন্ন হয়। প্রোক্যারিওটিক কোষে শ্বসন সম্পন্ন হয় কোথায়? অপশন দেওয়া আছে রাইবোজোমে, মাইটোকন্ড্রিয়ায়, সাইটোপ্লাজমে আর মেসোজোমে। এখানে প্রোক্যারিওটিক কোষের কথা বলেছে, মানে আদি কোষের কথা বলেছে। এখানে শ্বসন সম্পন্ন হতো কোথায়? তো প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে শ্বসন সম্পন্ন হয় সেটা কিন্তু সম্পন্ন হয় মেসোজোমে। ঠিক আছে। নেক্সট বলেছে শ্বাসকার্য এক প্রকারের। শ্বাসকার্য এক প্রকারের কী প্রক্রিয়া, কী ধরনের প্রক্রিয়া? অপশন দেওয়া আছে বহিঃকোষীয় যান্ত্রিক প্রক্রিয়া, তারপর দেওয়া আছে অন্তঃকোষীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া, তারপর দেওয়া আছে বহিঃকোষীয় রাসায়নিক প্রক্রিয়া আর অন্তঃকোষীয় বিপাক ক্রিয়া। তো শ্বাসকার্য কিন্তু এক প্রকার, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, বহিঃকোষীয় যান্ত্রিক প্রক্রিয়া। শ্বাসকার্য এক প্রকার কী প্রক্রিয়া? বহিঃকোষীয় যান্ত্রিক প্রক্রিয়া। এগুলো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করে রাখবে। আর যারা নোট ডাউন করছো না তারা আমি বলবো ভিডিওটিকে লাইক করে রাখো, তাহলে লাইক সেকশনে গেলেই, ইউটিউবের লাইক সেকশনে গেলে সেখানে গিয়ে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে। নেক্সট এখানে বলেছে শক্তির দ্রুত মুক্তি এবং তাপশক্তি ও আলোকশক্তি উভয়ই উৎপন্ন হয়। তাহলে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াতে শক্তির দ্রুত মুক্তি ঘটে, তাপশক্তি ও আলোকশক্তি দুটোই উভয়ই সম্পন্ন হয়। তো এখানকার মধ্যে আলোকশক্তি কিন্তু এগুলোর মধ্যে একটাতেও উৎপন্ন হয় না। তো তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে? দহন। ঠিক আছে, দহনের মধ্যেই একমাত্র কী হয়? শক্তির দ্রুত মুক্তি ঘটে, তাপশক্তি আর আলোকশক্তি দুটোই উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে বলেছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে কোষের কোথায়? গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটি আছে, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কোথায় ঘটে? অপশন দেওয়া আছে সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ায়, ক্লোরোপ্লাস্টে, নিউক্লিয়াসে। তো এই গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটি ঘটে এটি কিন্তু কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। আশা করছি তোমরা অনেকেই, বেশিরভাগই সবাই ঠিক করেছ। নেক্সট কোশ্চেন বলেছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র কোষের কোথায় সম্পন্ন হয়? ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? অপশন দেওয়া আছে সাইটোপ্লাজমে, লাইসোজোমে, ক্লোরোপ্লাস্টে আর মাইটোকন্ড্রিয়ায়। ক্রেবস চক্র কোষের কোথায় সম্পন্ন হয়? তো আমরা গ্লাইকোলাইসিস পড়লাম যে সেটা সাইটোপ্লাজমে হয়, আর এই যে ক্রেবস চক্র আছে এটা কোষের কোথায় সম্পন্ন হয়? এটা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, তোমাদের অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে সেলুলার রেসপিরেশন। এখানে প্রথমে 2 অণু, তারপর 36 অণু, তার মানে টোটাল 38, মানে 38 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। দেখো এই কোশ্চেনে বলেছে সবাত শ্বসনে 1 গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারণে কত অণু এটিপি উৎপন্ন হয়? সবাত শ্বসনের ক্ষেত্রে, সবাত শ্বসন কোনটা? যেখানে অক্সিজেনের উপস্থিতিতে হয় যে শ্বসন, সেটা হলো সবাত শ্বসন। তো সবাত শ্বসনের 1 গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারণের ফলে কত অণু এটিপি উৎপন্ন হচ্ছে? অপশন দেওয়া আছে 34 অণু, 36 অণু, 38 অণু আর 40 অণু। তো আমরা মাত্রই দেখে নিলাম কি 1 অণু গ্লুকোজ সম্পূর্ণ জারণের ফলে কত অণু? প্রথমে 2 অণু, তারপর 36 অণু, টোটাল 38 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট এখানে দেখো বলা আছে যে অবাত শ্বসনে মোট 2 অণু এটিপি উৎপন্ন হয়। আমরা প্রথমের যে 2 অণু দেখতে পারলাম, ঠিক আছে, সেটাই একমাত্র উৎপন্ন হয়। তারপরের যে 36 অণু সেটা কিন্তু অবাত শ্বসনের ক্ষেত্রে উৎপন্ন হয় না। অবাত শ্বসন বলতে সেটা যেটা O2 এর অনুপস্থিতিতে থাকে। ঠিক আছে, O2 এর অনুপস্থিতিতে যে শ্বসন হয় সেটা হলো গিয়ে, মানে অক্সিজেনের অনুপস্থিতি হয়, সেটা হলো অবাত শ্বসন। তো সেখানে কিন্তু এই 36 অণু উৎপন্ন হয় না, শুধুমাত্র প্রথমে 2 অণু উৎপন্ন হয় এটিপি। নেক্সট, আচ্ছা এখানে বলেছে ইএমপি পথ বলতে বোঝানো হয়, ইএমপি পথ বা ইএমপি পথ হবে এটা বলতে বোঝানো হয় কোন চক্রকে? অপশন দেওয়া আছে C3 চক্রকে, C4 চক্রকে, ক্রেবস চক্রকে আর গ্লাইকোলাইসিস চক্রকে। তো ইএমপি পথ কেন বলা হয়? ইএমপি পথের কিন্তু একটা নাম আছে, ফুল ফর্ম আছে, সেটা হলো গিয়ে 3 জন সায়েন্টিস্ট যারা এই চক্রটি নিয়ে রিসার্চ করেছিল সেই 3 জনের নামের ফার্স্ট লেটারটা নিয়ে, ঠিক আছে, এই ইএমপি পথ কিন্তু বলা হয়। তো ই থেকে আসে এমডেন, তারপর এম মেয়ারহফ, আর হলো গিয়ে পি দিয়ে পার্নাস হয়। ঠিক আছে, তো এই 3 জন সায়েন্টিস্ট কী করে এই চক্রটিকে নিয়ে রিসার্চ করে, যার কারণে এই চক্রটির নাম ইএমপি পথ নাম দেওয়া হয়। ঠিক আছে, তো এটি কোন চক্রকে বলা হয়? তো এটি কিন্তু গ্লাইকোলাইসিসকে বলা হয়। গ্লাইকোলাইসিসের অপর নাম হলো ইএমপি পথ। ঠিক আছে, দেখো এখানে বলে দেওয়া আছে, কি বলেছে এখানে বলেছে, দেখো গ্লাইকোলাইসিসের অপর নাম ইএমপি পথ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধারাবাহিক বিক্রিয়াগুলি বিজ্ঞানী এমডেন,
মেয়ারহফ আর পার্নাস আবিষ্কার করেন বলে তাদের নামানুসারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে বলা হয় ইএমপি পথ। ঠিক আছে, এই যে এমডেন, মেয়ারহফ আর পার্নাস, এটার থেকে আসে ইএমপি। আশা করি বুঝতে অসুবিধা নেই। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে টিসিএ চক্র বলতে বোঝানো হয়, খুব ইম্পর্ট্যান্ট, টিসিএ চক্র বলতে বোঝানো হয় কাকে, কোন চক্রকে? অপশান দেওয়া আছে C3 চক্র, C4 চক্র, ক্রেবস চক্রকে, অথবা হ্যাচস্লেক চক্রকে বা হ্যাচস্লেক পথকে। তো এখানে দেখো টিসিএ চক্র, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, তো এখানে 3টি কার্বক্সিলিক গ্রুপ থাকে এই চক্রটিতে, যার কারণে এইটাকে কিন্তু বলা হয় টিসিএ চক্র। এটি কোন চক্র? তো এটি কিন্তু ক্রেবস চক্রকে বলা হয়। ক্রেবস চক্রকে কী বলা হচ্ছে? টিসিএ চক্র বলা হয়। দেখো এখানে বলে দেওয়া আছে ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন পদার্থটি হলো সাইট্রিক অ্যাসিড, তাই এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয় অথবা সিএসিও বলা হয়। ঠিক আছে, তারপর সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিলিক বা COOH, এটাকে কিন্তু কি গ্রুপ বলা হয়? এটাকে বলা হয় কার্বক্সিলিক গ্রুপ। ঠিক আছে, COOH গ্রুপ থাকায় একে কি বলা হয়? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা TAC। আর এখানে দেখো বলা আছে যে C4 চক্রকে বলা হয়, C4 চক্রকে কি বলা হয়? হ্যাচস্লেক পথ। হ্যাচস্লেক পথ বলা হয় C4 চক্রকে। নেক্সট বলেছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে কোন যৌগটি উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটি হচ্ছে তার শেষে কোন যৌগটি উৎপন্ন হচ্ছে? অপশান দেওয়া আছে গ্লুকোজ, সাইট্রিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে এটি যৌগ তৈরি হয় যেটার নাম কি? পাইরুভিক অ্যাসিড, বা যেটাকে কী বলা হয়? পাইরোভেট বলা হয়। ঠিক আছে, তো অপশান নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। দেখো এখানে ছবি দিয়ে দেওয়া আছে, ছবিতে যদি দেখাই তোমাদের, এখানে দেখো প্রথমে গ্লুকোজ থাকে। ঠিক আছে, প্রথমে গ্লুকোজ, তারপর সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে? সেখান থেকে উৎপন্ন হচ্ছে এই যে ঢ্যাপ, DHAP, ঢ্যাপ মানে কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ঠিক আছে, ঢ্যাপ এটা উৎপন্ন হচ্ছে। আর শেষে গিয়ে দেখো পাইরোভেট উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? পাইরোভিক অ্যাসিড। নেক্সট কোশ্চেনে দেখো বলেছে সবাত ও অবাত শ্বসন প্রক্রিয়া দুটি যথাক্রমে কোষের কোন কোন অংশে সম্পন্ন হয়? এই সবাত শোষণ আর অবাত শোষণ যথাক্রমে কোষের কোন কোন অংশে সম্পন্ন হয়? তো আমরা আগেও পড়ে নিলাম যে সবাত শোষণ কোথায় হয়, অবাত শোষণ কোথায় হয়। তো এখানে দুটোকে একসাথে বলেছে। তো বলা আছে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া ও সাইটোপ্লাজমে, তারপর বলেছে মাইটোকন্ড্রিয়া ও মাইটোকন্ড্রিয়াতে, ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়াতে, আর ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া ও সাইটোপ্লাজমে। তো এখানকার মধ্যে দেখো সবাত শোষণ যেটা হয় সেটা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে হয় আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, আর অবাত শোষণ যেটা আছে সেটা কিন্তু শুধুমাত্র সাইটোপ্লাজমে দেখতে পাওয়া যায়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। এখানে দেখো বলা আছে যে অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন ঘটে তাকে সবাত শোষণ বলে, একটু আগেই তোমাদের বললাম। আর যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই, মানে অক্সিজেনের অনুপস্থিতিতে কোষের ভিতরে এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ তৈরি করে এবং সামান্য পরিমাণ, এই যে বলা আছে দেখো সামান্য পরিমাণ, পুরোপুরি শক্তি, বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে না, সেই সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কি? অবাত শোষণ। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে হয় আর সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে, এটা হলো গিয়ে অবাত শোষণ। ঠিক আছে, আবার মনে করিয়ে দিই, তাহলে সবাত শোষণের ক্ষেত্রে আমরা কত দেখলাম, কত এটিপি উৎপন্ন হয়? আমরা দেখলাম যে 38, তাই না? 38 অণু কী হয়? এটিপি উৎপন্ন হয়। আর এখানে আমরা অবাত শোষণের ক্ষেত্রে কি দেখলাম? শুধুমাত্র সামনের যে 2 অণু, সেই অতটুকু পরিমাণ, সেই দুই অণু কিন্তু অবাত শোষণে এটিপি উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেনে বলেছে অবাত শোষণে শক্তি উৎপন্ন হয়, অবাত শোষণে শক্তি উৎপন্ন হয় কত পরিমাণ? এখানে এটিপিতে বলা নেই, এখানে বলা আছে কি? ক্যালোরিতে বলা আছে। বলা আছে 150 কিলো ক্যালোরি, 324 কিলো ক্যালোরি, 50 কিলো ক্যালোরি আর 686 কিলো ক্যালোরি। তো অবাত শোষণের ক্ষেত্রে আমরা কি জানি? যে 2 অণু এটিপি উৎপন্ন হয়, সেটা কিন্তু 50 কিলো ক্যালোরির সমান। ঠিক আছে, 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে সেখান থেকে। এখানে বলেছে নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় CO2 উৎপন্ন হয় না? দেখো CO2 উৎপন্ন হয় না। অপশান দেওয়া আছে সবাত শোষণ, অবাত শোষণ, ল্যাকটিক অ্যাসিড সন্ধান আর কোহল সন্ধান। তো এখানে তোমরা লক্ষ্য করবে, দেখো এখানে দুটো সন্ধানের কথা কিন্তু বলা আছে। তো একটাতে ল্যাকটিক অ্যাসিড সন্ধান মানে উপজাত পদার্থরূপে কী তৈরি হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। আর কোহল সন্ধান মানে CO2 উৎপন্ন হচ্ছে। তো এখানে বলেছে না সূচক, কিন্তু এটা কিন্তু কোশ্চেনটা না সূচক, তো উৎপন্ন হয় না। তাহলে কোথায় উৎপন্ন হচ্ছে না? ল্যাকটিক অ্যাসিড সন্ধানের ক্ষেত্রে কিন্তু CO2 উৎপন্ন হচ্ছে না। তো তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। তোমরা এখনও যারা যারা ভিডিওটি দেখছো, আমি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে আর তোমাদের জন্য ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে।
তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে, আর আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আমরা 500 জন সদস্য হওয়ার খুব কাছাকাছি। তো তোমরা যদি সকলে সাবস্ক্রাইব করো, তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটি ফ্যামিলি হয়ে উঠবো 500 জনের। আর যারা যারা লাইভ ক্লাসের কথা বলছিলে, কয়েকজন বললে যে স্যার লাইভ ক্লাস করান, তো লাইভ ক্লাসের যেটা ব্যাপার সেটা হলো গিয়ে, যদি ইউটিউব চ্যানেলে, তোমরা সকলেই জানো হয়তো যে ইউটিউব চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার না হয়, 1000 সদস্য না হয়, তাহলে লাইভ ক্লাস করানো সম্ভব না। তো আমি চাইবো যে তোমরা সকলেই সাবস্ক্রাইব করো। তার জন্য যদি 1000 হয়ে যায়, আমরা ইমিডিয়েট তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়ে চলে আসবো। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে পেশিক্লান্তি ঘটে কোন যৌগের উৎপত্তির জন্য? পেশিক্লান্তি হয় কোন যৌগের উৎপত্তির জন্য? এই কোশ্চেনটা কিন্তু আগের একটা সেটেও আমি করিয়েছি। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিতে ঢোকো। সেখানে ভিডিওর সেকশনে তোমরা অনেক কোশ্চেনের, অনেক টপিকের ওপরে ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো সেগুলো প্র্যাকটিস করো। তো এখানে অপশান দেওয়া আছে ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ওপরের সবগুলি। তো এখানকার মধ্যে পেশিক্লান্তি ঘটে কোন যৌগের উৎপত্তির জন্য? এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড উৎপত্তির জন্যই কিন্তু পেশিক্লান্তি ঘটে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাই। এখানে বলেছে কোহল সন্ধান, আমরা বললাম একটু আগেই, কোহল সন্ধান সম্পন্ন হয় কোথায়? অপশান দেওয়া আছে প্যারামেসিয়ামে, ইস্টে, স্পাইরোগাইডাতে, হাইড্রাতে। কোহল সন্ধান কোথায় সম্পন্ন হয়? তো এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইস্টে। নেক্সট চলে যাই। বলেছে প্রান্তীয় শ্বসন বা ইটিএস ঘটে কোন কোষীয় অঙ্গাণুতে? কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে ইটিএস বা প্রান্তীয় শ্বসন দেখতে পাওয়া যায়? অপশান দেওয়া আছে সাইটোপ্লাজমে, লাইসোজোমে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গাত্রে। তো এখানে যে ইটিএস বলা আছে, ইটিএস এর ফুল ফর্ম যারা যারা জানো কমেন্ট বক্সে জানাও। আর যারা জানো না তাদের আমি বলে দিচ্ছি, ইটিএস এর ফুল ফর্ম হলো গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, তো এখানে অপশানে বলা আছে সাইটোপ্লাজমে দেখা যায়, লাইসোজোমে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, আর মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গাত্রে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রান্তীয় শ্বসন দেখতে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গাত্রে। অপশন নাম্বার ডি তোমাদের জন্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, তোমরা দেখে নিও ছবিটা। এখানে বলেছে যে উদ্ভিদের শ্বাসঙ্গ হলো, উদ্ভিদের শ্বাসঙ্গ কোনটি? উদ্ভিদ কি দিয়ে শ্বাস চালায়? ঠিক আছে, অপশন দেওয়া আছে পত্ররন্ধ্র, মূলরোম, কিউটিকল, নালিকা বান্ডিল। তো উদ্ভিদের যে শ্বাসঙ্গ সেটা কিন্তু তোমরা সকলেই জানো, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পত্ররন্ধ্র। উদ্ভিদ পত্ররন্ধ্রের দ্বারা তাদের শ্বাসকার্য চালায়। নেক্সট এখানে বলেছে নিউমেটাফোর বা শ্বাসমূল, দুটো টার্মই খুব ইম্পর্টেন্ট। নিউমেটাফোর তার পাশাপাশি শ্বাসমূল, দুটোই নাম জেনে রাখতে হবে। এটা দেখা যায় কোন ধরনের গাছে? তোমরা জানো যে ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে এই শ্বাসমূল, ঠেসমূল এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এখানকার মধ্যে দেখো ম্যানগ্রোভ খুঁজলেই তোমরা পেয়ে যাবে যে কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ। অপশন দেওয়া আছে ফণিমনসা গাছে, পদ্মে, সুন্দরী গাছে, ভুট্টা গাছে। তো নিউমেটাফোর বা শ্বাসমূল, এটা কি হয়? মাটির নিচ থেকে মূল বেরিয়ে আসে মাটির ওপরে, কিসের জন্য? শ্বাসকার্য চালানোর জন্য। এই ধরনের মূলকে শ্বাসমূল বলা হয়। এটা দেখা যায় কি ম্যানগ্রোভ উদ্ভিদে, মানে এখানকার মধ্যে সুন্দরী গাছে শ্বাসমূল দেখতে পাওয়া যায়। এখানে বলছে নিউমেটাফোর বা বায়বীয় মূল জলাবদ্ধ ও জোয়ারের আবাসস্থলে বসবাসকারী উদ্ভিদের শ্বাসকার্যে সাহায্য করে। যেটা বললাম, উদ্ভিদের শ্বাসকার্যের জন্য মূল মাটির নিচ থেকে ওপরে উঠে আসে। নেক্সট কোশ্চেনে বলেছে অ্যামিবা শ্বাসকার্য সম্পন্ন করে ড্যাশ মাধ্যমে। অ্যামিবা একটি এককোষী প্রাণী। ঠিক আছে, এর যদি বলে যে এর গমনাঙ্গের নাম কি, তাহলে তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে খুব কমন একটা কোশ্চেন, সেটা কিন্তু ক্ষণপদ হয়ে যাবে। এরা নিজেদের বডিকে এরকম ছোট ছোট পার্টিকেলে এরকমভাবে বেঁকে দিয়ে কি হয়, সেটাকে এগিয়ে নিয়ে যায় পুরো বডিটাকে। তো অ্যামিবার যে শ্বাসকার্য সেটা সম্পন্ন করে, দেখো এদের কোনো রেসপিরেটরি অর্গান কিন্তু এক্সট্রা করে থাকে না, রেসপিরেটরি সিস্টেম থাকে না। এরা কি করে? এরা নিজের দেহতল থেকে শ্বাসকার্য চালায়। নেক্সট কোশ্চেনে বলেছে ট্রাকিয়ার মাধ্যমে শ্বাসকার্য সম্পন্ন করে। এটা হয়তো তোমরা জানো অনেকেই, তোমাদের অ্যান্সারগুলো পিক করো, দেখো কি হচ্ছে তোমাদের। তো ট্রাকিয়ার মাধ্যমে শ্বাসকার্য সম্পন্ন করে, অপশন দেওয়া আছে যোগ, আরশোলা, কুমির, মানুষ। তো এই ট্রাকিয়া, এটার মাধ্যমে কিন্তু শ্বাসকার্য চালায় কে? আরশোলা। আচ্ছা, এই আরশোলার থেকে আরও কিন্তু বেশ কিছু কোশ্চেন আসে। তার মধ্যে থেকে আমার এখন যা মনে পড়ছে যে আরশোলার রক্ত সংবহনতন্ত্র, কীরূপ রক্ত সংবহনতন্ত্র আরশোলা দেখতে পাওয়া যায়। মানুষের ক্ষেত্রে সেই রক্ত সংবহনতন্ত্র কীরকম হয়? মানুষের ক্ষেত্রে জানো তোমরা, সেটা কী হয়ে যায়? বদ্ধ সংবহনতন্ত্র হয়ে যায়। তো আরশোলার ক্ষেত্রে কোন ধরনের রক্ত সংবহনতন্ত্র দেখা যায় তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে মাকড়সার শ্বাসঙ্গের নাম কি?
মাকড়সার মধ্যে যে শ্বাসঙ্গ দেখতে পাওয়া যায় সেটার নাম কি? অপশান দেওয়া আছে বইফুলকা, বইফুসফুস, ট্রাকিয়া আর ফুসফুস। তো ফুলকা সাধারণত আমরা কি জানি, জলজ প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যায়। ট্রাকিয়া আমরা মাত্র পড়লাম যে কি আরশোলার মধ্যে দেখতে পাওয়া যায়। আর ফুসফুস আমরা জানি যে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, মানুষ যেরকম, এদের ক্ষেত্রে কি দেখা যায়, ফুসফুস দেখতে পাওয়া যায় শ্বাসঙ্গ হিসাবে। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বইফুসফুস। ঠিক আছে, মাকড়সার শ্বাসঙ্গের নাম বইফুসফুস। নেক্সট প্রশ্ন বলেছে পতঙ্গের দেহে শ্বাসছিদ্র রয়েছে। পতঙ্গদের দেহে কতগুলি শ্বাসছিদ্র রয়েছে যেগুলো দিয়ে তারা শ্বাস প্রশ্বাস চালায়? অপশান দেওয়া আছে 10 জোড়া, 15 জোড়া, 10টি, 12 জোড়া। তো অনেকে জোড়া আর টি এর মধ্যে কিন্তু গণ্ডগোল করে। তো তোমরা পড়ার সময় জোড়া আর টি, কয়টি আর কয় জোড়া দুটোই একসাথে পড়ে রাখবে, তাহলে গণ্ডগোলটা হবে না। তো পতঙ্গদের ক্ষেত্রে শ্বাসছিদ্রের সংখ্যা রয়েছে কিন্তু 10 জোড়া বা কি বলা হয় 20টি, 10 জোড়া বা 20টি। নেক্সট বলা আছে পায়রার বায়ুথলির সংখ্যা কত? এটা হয়তো তোমাদের আগেও একবার কোশ্চেনের সেটে এসেছে, তোমাদের জিএনএম এএনএম এক্সামে, আমার ঠিক মনে পড়ছে না। তবে পায়রার বায়ুথলির সংখ্যা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। পায়রার বায়ুথলির সংখ্যা কতগুলি বা কত জোড়া? অপশান দেওয়া আছে 7 জোড়া, 9টি, 7টি আর 9 জোড়া। এই রকম টাইপেরই কিন্তু অপশান কিন্তু দেওয়া থাকে। সেম একই নাম্বারের জোড়া দেওয়া থাকবে, সেম একই নাম্বারের টি দেওয়া থাকবে। তোমরা যারা ঠিকঠাক মুখস্থ করোনি, ঠিকঠাক পড়োনি, তারা এই জায়গাটাতে গিয়েই প্রবলেম ফেস করবে যে জোড়া নাকি টি ছিল। তো পায়রার যে বায়ুথলির সংখ্যা সেটা কিন্তু 9 জোড়া বা 18টি, 9টি কিন্তু নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে মানুষের ষড়যন্ত্রের নাম কি? মানুষের ষড়যন্ত্রের নাম কি? অপশান দেওয়া আছে জিহ্বা, ল্যারিংস, ট্রাকিয়া, গলবিল। তো মানুষের যে শ্বাসঙ্গের নাম দেখো এখানে ছবিতে দিয়ে দেওয়া আছে ল্যারিংস। তোমাদের একটু জুম করে দেখাই। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ল্যারিংস, ঠিক আছে, গলার ঊর্ধ্বাংশে থাকে এটা। তো মানুষের ষড়যন্ত্রের নাম হলো ল্যারিংস। ঠিক আছে, অপশান নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলেছে এখানে একটি স্তম্ভ দেওয়া আছে, ডান স্তম্ভ, বাম স্তম্ভ। বাম স্তম্ভে লিখে দেওয়া আছে চিংড়ি, শ্বাসবৃক্ষ, ব্যাং, কই। আর এদিকে দেওয়া আছে ফুসফুস, শ্বাসপুষ্প, বুকগিল আর মাগুর মাছ। তো এই সেটটি এইরকমভাবে যদি থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে। দেখো এখানে সবগুলো প্রাণীর নাম দিয়ে দেওয়া আছে, চিংড়ি, ব্যাং, কই, এগুলো সবগুলো প্রাণী। একটি শুধু কী দেওয়া আছে, অর্গান দেওয়া আছে, রেসপিরেটরি অর্গান, শ্বাসঙ্গ। আর এদিকে দেখো একটি মাত্রই প্রাণীর নাম দেওয়া আছে, তাহলে অবশ্যই তোমাদের কানেকশান হয়ে যাচ্ছে মাগুর মাছের সাথে শ্বাসবৃক্ষ। ঠিক আছে, তাহলে খ তোমাদের হয়ে যাচ্ছে কি 4। দেখো খ 4 কোথায় আছে, দেখো খয়ের ক্ষেত্রে 4 কিন্তু শুধুমাত্র কোথায় আছে, সি নম্বরে আছে। তো এখান থেকে তোমাদের একটা দেখেই পুরো অ্যান্সারটা রাইট হয়ে যাচ্ছে। আর কি হয়ে যাচ্ছে, চিংড়ি। দেখো চিংড়ির ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যায়, চিংড়ি কিসের সাহায্যে, বুকগিলের সাহায্যে শ্বাসকার্য চালায়। তারপর ব্যাঙের ক্ষেত্রে সেটা কী হয়ে যায়, ব্যাঙের ক্ষেত্রে সেটা হয়ে যায় ফুসফুস। আর কই মাছের ক্ষেত্রে হয়ে যায় শ্বাসপুষ্প। ঠিক আছে, কোনো সমস্যা নেই, খুব ইজি। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে ফুসফুসের আবরণকে কি বলা হয়? ফুসফুসের আবরণকে কি বলা হয়? অপশান দেওয়া আছে পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, প্লুরা, ক্যাপসুল। তো তোমরা কমেন্ট বক্সে জানাও যে হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়। হৃৎপিণ্ডের বাইরের যে আবরণ থাকে সেটাকে কি বলা হয়, সেটার নাম কি? ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, ফুসফুসের আবরণকে কি বলা হয়? অপশান দেওয়া আছে পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, প্লুরা, ক্যাপসুল। তো ফুসফুসের যে আবরণ সেটাকে বলা হচ্ছে প্লুরা। ঠিক আছে, অপশান নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে লৌহ গঠিত শ্বাসরঞ্জকটি হলো, লৌহ গঠিত শ্বাসরঞ্জকটি হলো। অপশান দেওয়া আছে হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, হিমোগ্লোবিন, হিমোজোইন। তো দেখো এখানে বলেছে লৌহ গঠিত মানে এফই থাকবে। ঠিক আছে, দেখো লোহা, এই লৌহ গঠিত লোহা আর হলো গিয়ে অক্সিজেন, এই দুটোর উপস্থিতিতে কিন্তু এটার রং লাল হয়। তো এখানকার মধ্যে দেখো তোমাদের রাইট অ্যান্সার, তোমরা এতক্ষণ বুঝে গেছো, অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু লৌহ গঠিত লৌহ থাকে। ঠিক আছে, তাহলে এটি হলো সেই রঞ্জক যেটা হলো লৌহ গঠিত শ্বাসরঞ্জক। লোহা আর অক্সিজেনের উপস্থিতির কারণেই সাধারণত এটার কি রং হয়ে যায় লাল। নেক্সট বলেছে অ্যাডামস অ্যাপেল বলা হয়। তো খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, তোমরা এটাকে নোট ডাউন করে রাখতে পারো। অপশান দেওয়া আছে ফুসফুসকে, ব্রঙ্কাসকে, অ্যালভিওলাইকে আর ল্যারিংসকে। তো অ্যাডামস অ্যাপেল কাকে বলা হয়? তোমরা তোমাদের অ্যান্সার পিক করো, অনেকেই অ্যান্সারটা কিন্তু জানো, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেন একটা। তো এখানে তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ল্যারিংস। ল্যারিংসকে বলা হয় কি বলা হয়, অ্যাডামস অ্যাপেল বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে প্রশ্বাস বায়ুতে O2 মানে অক্সিজেন আর CO2 মানে হলো গিয়ে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ যথাক্রমে
প্রশ্বাস বায়ু, নিঃশ্বাস প্রশ্বাসেও আবার অনেকে গণ্ডগোল করে। অনেকে ভাবে বাইরের থেকে যে বাতাসটা আমরা ভেতরে নিই সেই বাতাসটা হলো নিঃশ্বাস, কিন্তু অ্যাকচুয়ালি নিঃশ্বাস মানে বের করে দেওয়া, ঠিক আছে? নিঃশ্বাস হলো গিয়ে সেই বায়ুটি যেটাকে আমরা বের করে দিই, আর প্রশ্বাস হলো যেটা আমরা ভেতরে নিই, ঠিক আছে? তো সেটা হলো প্রশ্বাস। তো প্রশ্বাস বায়ুতে আমরা কী নিই? সবসময় আমরা কিন্তু ছোটোবেলায় আমরা পড়েছি যে প্রশ্বাসে আমরা কী নিই? অক্সিজেন নিই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু শুধুমাত্র অক্সিজেন কিন্তু আমরা নেই না। আমাদের নাক দিয়ে আমরা শ্বাস নিই, আমাদের নাকের মধ্যে কিন্তু সেরকম কোনো যন্ত্র নেই যে বায়ু থেকে শুধুমাত্র অক্সিজেনটা ভেতরে নেবে। আমরা কিন্তু পুরো বায়ুটাকেই ভেতরে নেই, তারপর বায়ুর মধ্যে যে অক্সিজেনটা থাকে সেটা আমাদের শরীরে রক্তের সাথে মিশিয়ে, আর CO2টা রক্তের থেকে নিয়ে আমাদের নাক দিয়ে আবার ফেরত বাইরে পাঠিয়ে দেয়, তাই না? তো প্রশ্বাস বায়ুতে যে O2 এর পরিমাণ, সেটা তার মানে বায়ুতে যত পরিমাণ O2 আছে তত পরিমাণই নিশ্চয়ই থাকবে, কেননা আমরা বায়ু প্রশ্বাস হিসেবে নিচ্ছি। তো এখানে দেখো, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো যে 20.94 আর 0.03%, এই দুটো কিন্তু বাতাসে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। তো এটাই তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রশ্বাস বায়ুতে O2 আর CO2 এর পরিমাণ যথাক্রমে কত? তো এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 20.94 আর 0.03%। হলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, আর আমাদের এই কোশ্চেনের সেটের আজকের লাস্ট কোশ্চেন, শ্বসনের থেকে লাস্ট কোশ্চেন তোমাদের জন্য। তো এখানে বলা আছে এমফাইসেমা হলো, এমফাইসেমা একটি কী? এমফাইসেমা কী ধরনের রোগ? অপশান দেওয়া আছে COPD, ব্রঙ্কাইটিস, ফুসফুস ক্যান্সার আর তীব্র কাশি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এমফাইসেমা হলো COPD, তোমাদের এ নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে দেখো COPD বলেছে। তো COPDর ফুল ফর্ম যদি তোমরা জানো, COPDর ফুল ফর্মটা কী হয়ে যাবে? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। C ফর ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ঠিক আছে? COPD, এমফাইসেমা হলো COPD। তো এই ছিল কোশ্চেনের সেট। দেখো, এক্সট্রা করে একটা পয়েন্ট বলে দেওয়া আছে এখানে, বলা আছে অ্যাজমা কী বলেছে? শ্বাসনালী সরু হয়ে যায় এবং ফুলে যায়। কী বলছে? শ্বাসনালীতে বাধার কারণে ফুসফুসে সঠিক পরিমাণ অক্সিজেন পৌঁছায় না, যার কারণে শ্বাসকষ্ট আর বুকে ব্যথা হয়। এটা হলো গিয়ে কি? অ্যাজমা। তারপর বলেছে এমফাইসেমা এটা কী জিনিস? অ্যালভিওলাই এটা দেওয়ালে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কি হয়? শ্বাসযন্ত্রের পৃষ্ঠ হ্রাস পায়। এই রোগের মুখ্য কারণ কি? সিগারেট ধূমপান করার ফলে কি হয়ে যায়? এই টাইপের রোগ হয়, কি? এমফাইসেমা। আর পেশাগত বিভিন্ন রোগ, পেশাগত কিন্তু রোগ থেকে কিন্তু কোশ্চেন আসে। তোমরা যে কোনো একটি পেশাগত রোগের নাম আমাকে কমেন্ট বক্সে জানাও। তো এখানে বলছে দীর্ঘ সময় ধরে ধুলোর সংস্পর্শে থাকলে এই ধরনের রোগ সৃষ্টির সম্ভাবনা থাকে, যার কারণে ফাইব্রোসিস হতে পারে, যা ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। তো পেশাগত শ্বাসযন্ত্রের রোগ, পেশাগত বিভিন্ন রোগ হয়ে থাকে, শুধু শ্বাসরোগ বা শ্বাসরোগ ছাড়াও অন্যান্য রোগও হতে পারে। তো পেশাগত যে রোগ হয় সেখানকার মধ্যে আরেকটি পেশাগত রোগের নাম তোমরা কমেন্ট বক্সে জানাও, দেখি কে জানো। তো এই ছিল আজকের আমাদের কোশ্চেনের সেট। তোমাদের আবারও বলছি, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করো, সেখানে এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন আর তোমরা কী ধরনের ক্লাস চাও, তোমাদের কী প্রবলেম হচ্ছে সেটা আমাদের জানাও। আমরা টিচার্সরা তোমাদের সব প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কমফোর্ট স্টাডি চ্যানেলের পাশে দাঁড়ানোর জন্য বেল আইকনটিও দাবিয়ে রাখবে। তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও যখনই আমরা আপলোড করব তখনই কী হয়ে যাবে, সেটা তোমাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তো আমরা আরও তোমাদের ক্লাস বাড়ানোর চেষ্টা করছি, যাতে আরও বেশি সংখ্যক ক্লাস তোমাদের জন্য আনতে পারি। আমাদের সাপোর্ট করার জন্য প্লিজ ভিডিওটিকে একটি লাইক করবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য পড়তে থাকো, সুস্থ থাকো। বাই।